গতকাল আমরা দেখলাম রাজীবকে নিয়ে কথাবার্তা হলো। আজকে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে শুভদীপ। শুভদীপ দারুণ সুন্দর গল্প ওকে নিয়ে রয়েছে, সেই গল্পটাও বলবো, সঙ্গে সঙ্গে ওর যে অবস্থা রয়েছে সেটা নিয়ে কথা বলবো, সেটাও খুব ইন্টারেস্টিং। অনেক সুদূর আফ্রিকার ঘানা থেকে ও আমাকে মেল করেছে। খুব সুন্দর মেলটা, এত সুন্দর লেখা, এত সুন্দর ওর মধ্যে প্রচেষ্টা। একটা সাধারণ মানুষের গল্প শোনাবো। সবকিছু বলার আগে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োর সেলফ অর ইয়োর অ্যাডভাইজার। দুর্দান্ত কিছু ব্যাপার রয়েছে, বেশ কিছু বকাবকি করার ব্যাপার রয়েছে, বেশ কিছু এমন কিছু কথা বলবো যেগুলো শুনে কানে হাত দিতে হবে, তাই আগের থেকে কানে হাত দিয়ে রাখাটাই ভালো। কিন্তু সমস্ত কিছু বকাঝকা করার পরে আলটিমেটলি যে কথাটা বলবো দিনের শেষে, সেটা শুধুমাত্র শুভদীপের জন্য নয়, সকলের জন্য একটা উপকারে লাগবে, ভালোর জন্য। যে লোকে বলে না যে বাবা মা বা গুরুজন যখন বলে বকা দেয় তখন নিজে আপন মনে করেই বকে, তো ওকে যখন বকতে চলেছে সেই বিষয়টাকে সেইটা মনে করে আপন মনে করি বলেই বলি। দেখা যায় ধরা মা, জননী, যাকে বলা হয় স্বর্গের থেকেও বড়, যাকে বলা হয় ঈশ্বরের থেকে শ্রেষ্ঠ, অথচ তার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যে মানুষটা প্রচণ্ড পরিশ্রম করে চলে, নিজের সবটুকু ত্যাগ করে সন্তানদের জন্য করে, আমাদের সমাজে তার মূল্যটা বোধহয় ততটা দেওয়া হয়নি আজও। তিনি হলেন বাবা। একটা বিরাট বড় জায়গা নিয়ে শব্দটা রয়েছে, কত ছোট্ট শব্দ। সেই শব্দটা শুধু ত্যাগ, ত্যাগ ছাড়া কিছু নেই, অথচ আমাদের সমাজ তাকে কিন্তু তেমন মূল্য দেয় না। সেই মূল্য বোধহয় আজ দেবার সময় হয়ে গেছে। আমি কেন কথাটা বললাম, আজকের যে মানুষটার কথা বলবো, যে বাচ্চা ছেলেটার কথা বলবো, শুভ, হঠাৎ করে 2 বছর বয়সে তার বাবা চলে গেল। সে এক অন্ধকার জগতে গিয়ে পড়লো। তার মা সব কিছুকে নিয়ে বুক দিয়ে আগলে রেখেছিল ছেলেটাকে। তিল তিল করে বড় হয়ে ওঠা ছেলেটা এক সময় অনেক বড় হয়ে উঠলো, চাকরি শুরু করলো, এবং চাকরি করলো শুধু নয়, নিজের সংসারকে ফেলে, নিজের সন্তানকে যে নিজের সামনে থেকে দেখতে পারেনি, ছবিতে দেখেছে, সেই ছোট্ট বাচ্চাটাকে ফেলে কোন দূর শহরে গিয়ে পড়ে রয়েছে, কোন দূর দেশে গিয়ে পড়ে রয়েছে। 3 বছর ধরে দুবাইতে লড়াই করে চলেছে, প্রাণপণ লড়াই, যেভাবে পারে টাকা জোগাড় করার চেষ্টা করেছে, সে সব টাকা আগলে রেখে বাড়িতে পাঠিয়েছে। বিয়ের পরে সন্তানের মুখটাও দেখতে পারেনি, শুধু হোয়াটসঅ্যাপে কটা ছবি দেখেছে, এবং বারবার হাত বুলিয়েছে ছবিতে সামনে থেকে দেখার জন্য, ছটপট করেছে মনটা। জীবনের আস্তে আস্তে সময়গুলো তার কেটে গেছে, আজ 36 বছর বয়স হয়ে গেছে। বারবার ইচ্ছা করেছে, বারবার মন মন বলেছে চলে যাই ফিরে, কি আছে, কেন এত কষ্ট করছি। দুবাইয়ে ছিল 3 বছর সোনার দোকানে, তারপর চলে গেছে আফ্রিকা, সুদূর আফ্রিকা, সেখানে ঘানাতে কাজ করছে। আমাদেরই এক বাঙালি বন্ধু শুভদীপ, শুভদীপ ব্যানার্জি, প্রচন্ড পরিশ্রমের কাজ সে করে চলেছে অহরহ। ওখান থেকে চিঠি লিখেছে, স্যার ভালো লাগে না, ফিরতে চাই, ফিরে আসতে চাই নিজের বাড়িতে, আর আর নেই। কিন্তু যখনই মনে পড়ে সংসারের কথা, মনে পড়ে নিজের যন্ত্রণা, কষ্ট, ত্যাগ, সবকিছু মনে হয় কিছুই না। আজকে এক বাবা শুভদীপ, তাকে স্মরণ করে, তার যে প্রচন্ড পরিশ্রম করে গেছে, জানি তার পুরোটা তিল তিল করে জমিয়ে তার পোর্টফোলিওটা তৈরি করেছে, অনেক ভুল ভ্রান্তিতে ভরা, প্রচুর ভুল রয়েছে, যেগুলো আজ শুধরে দেব তাকে আমি, আজ শুধরে দেব। অনেক আশা নিয়ে বসে আছে মাসের পর মাস আমার জন্য। শুভদীপ, তোকে আজকে কিছু জিনিস বলবো। আমি জানি অনেক কিছু তোর ভালো লাগবে না, এমন কিছু বলবো বাকি তোমরা যারা আছে কান বন্ধ করে রেখো, কারণ বেশ কিছু খারাপ কথা বলবো ওকে আমি। কিন্তু খারাপগুলো জানবি তোর উপকারের জন্য, তোমার উপকারের জন্য। যে প্রচন্ড পরিশ্রম করে চলেছে তার কোনো উপমা নেই, তার কোনো শেষ নেই। সে প্রচন্ড পরিশ্রমের একমাত্র ফল হচ্ছে তোমার স্বপ্নটা, যেটার জন্য তুমি ওখানে এত পরিশ্রম করছো। তোমার সন্তান, তোমার সংসার, তোমার মা, যে প্রচন্ড পরিশ্রম করে তোমাকে তিলে তিলে দাঁড় করিয়েছে। 6 মাস বয়স হয়ে গেছে ছেলেটার, এখন তাকে নিজের কাছে দেখতে পাওনি। আসা যাক ওর কথাতে, প্রথমে ওর চিঠিটায় যাব, তারপর বাকিটা। আমার এজ 36, শুভদীপ ব্যানার্জি, ম্যারিড, আমার মা, ওয়াইফ, একটা ছেলে আছে 9 মাসের। বাবা নেই, খুব কষ্ট করে মানুষ হয়েছি, তাই টাকার মর্ম খুব ভালো করে বুঝি। আমি আপনার ভিডিও অনেক দিন থেকে দেখি, খুব ভালো লাগে, আপনি খুব ভালো মনের মানুষ। আমি আফ্রিকার ঘানাতে জব করি, গোল্ড কোম্পানিতে। 3 বছর দুবাইয়ে ছিলাম। আমি আপনার ভিডিও দেখি, অনেক শেয়ার নিয়েছি,
কিছু ইনস্টাগ্রাম থেকে নিয়েছিলাম, এখন বুঝতে পারছি ভুল করেছিলাম। আপনি যা বলবেন আমি আপনার কথা মতো ফলো করব। আমার মতো অনেক মানুষ আছে যারা নিজের পরিবারকে ছাড়া দুটো টাকার জন্য বাইরে কষ্ট করে। আমি আমার আমি আমার ছেলেকে এখনো বাড়ি গিয়ে দেখে উঠতে পারিনি, খুব কষ্ট হয়, তবু নিজেকে শক্ত করি। জানি আজকে কষ্ট করলে একদিন অবশ্যই ভালো দিন আসবে। তাই তোমার কোনো নিজের তাই আমার কোনো নিজের দাদা নেই, আমি আপনাকে নিজের দাদার মতো মনে করি। দেখ শুভ, সব থেকে বড় কথা এটা, আহ, আজকে যেটা কষ্ট করছিস তার ফল অবশ্যই পাবি, অবশ্যই পাবি, পেতেই হবে। প্রত্যেকে আমরা যা পরিশ্রম করি তার একটা ফল আমরা নিয়ে যাবই, এটা চ্যালেঞ্জ আমাদের কাছে। প্রত্যেকে আমরা কাজ করি, তুই অনেক বেশি করছিস মানছি, অনেক তোর স্বার্থ ত্যাগ করছিস, সংসারে আসল শান্তি সব জায়গায় সেগুলো সব ছেড়ে কোন দূর দেশে আশেপাশের স্বজন আত্মীয় কেউ নেই, সেখানে তুই কাজ করে চলেছিস একদম অজানা পরিবেশে। কেন কেন এত পরিশ্রম কেন? আমরা জানি ভাই, এই চেষ্টাটা করছিস, একটা দিন হয়তো 5 বছর 10 বছর পরে ফিরে আসবি দেশে একটা টাকা নিয়ে, যেখানে শান্তিতে নিজেরা বাঁচবি, নিজের একটা সুখের শান্তির ঘরে থাকবি। আর সেটার জন্য কিন্তু কাজ করতে হয় ভাই। উল্টা পাল্টা নিয়ে রাখলাম রাশির যে জিনিস, সেগুলো ঠিক না। তুই লিখেছিস আরো কথা, আমি আপনাকে নিজের দাদা মনে করি। আমি স্টকস, ইটিএফ, মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করেছি, পিপিএফ এ 4 লাখ জমা করেছি। আহ, আমি নিজের টাকাটা একটা বাড়িও ও নিজের টাকাতে একটা বাড়ি করেছে, বিয়েও করেছি। আমার বাবা যখন মারা যায় তখন আমার বয়স 2 বছর ছিল। আমার মা জীবনে অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, তাই আমি সবার প্রথমেই মাকে একটা 20 লাখ SWP করে দিতে চাই, যেটা আমার মা বাকি জীবন যাতে আমার মা বাকি জীবনটা ভালো করে কাটাতে পারে। আমি একটা হেলথ প্ল্যান, টার্ম প্ল্যান নিয়ে রেখেছি। আমি পার মান্থ SIP 10,000 করে ইনভেস্ট করছি, ETF এ 10,000 আর 30,000 স্টকে ইনভেস্ট করতে পারবো। দারুণ ব্যাপার, খুব ভালো জিনিস, একটা জিনিস কিন্তু বেশ কিছু কথা তোকে আমি বলতে চলেছি যেগুলো শোনার পরে তোর খুব খারাপ লাগবে, কারণ আমি যেভাবে তোকে যাতা বলবো এবারে, যে অনেকে কান বন্ধ করতে হবে, কিন্তু যেটা বলছি সেটা কিন্তু ভালো করে শোন। প্রথমত হচ্ছে, যা খুশি করেছিস, মানে একে বলে পাগলামো। কার কথা শুনে এই সব ETF নিয়ে বসেছিস, কার কথা শুনে রাশি রাশি যা খুশি কিনে রেখেছি আমি বুঝতে পারছি না। এইগুলো আমি তোকে এখন কিছুক্ষণ উল্টাপাল্টা অনেক কিছু বলবো, এগুলো বলার পরে তোকে শেষ কথাটা বলবো কি করবি না করবি। প্রথম ঘটনা আমি দেখলাম, তো প্রথম হচ্ছে যে কাজ করেছিস সেটা হচ্ছিস, কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে রাখা দরকার রয়েছে এখানে। তোর কাজের মধ্যে তুই মিউচুয়াল ফান্ডকে নিয়ে রেখেছিস, ETF-কে নিয়ে রেখেছিস, আবার ইকুইটিকে নিয়ে রেখেছিস। কিভাবে পয়সাগুলো নষ্ট করেছিস, ভুলভাল কাজ করে, যেগুলো মানে চরম বোকামো। এর মধ্যে তোর বুদ্ধির কাজ কি কি করেছিস, বুদ্ধির কাজের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টের কাজ করি, যেটুকুটা তোকে মনে হয় তুই নিজের বুদ্ধি তো করিস নি, কেউ মানে যার বুদ্ধি অনুযায়ী করেছে সে কিছুটা তোকে বাঁচিয়েছে, না হলে তুই একদম শেষ হয়ে যেতিস। 1 নম্বর হচ্ছে PPF কিছু রেখেছিস, এইটা একটা তোর বাঁচোয়া। টার্ম ইন্স্যুরেন্স করে রেখেছিস, সেটা মনে হয় জানি না, যাই হোক কোম্পানি থেকে করেছে কিনা, ওই একটা বাঁচোয়া, মানে এইগুলো করে নিজেকে ইয়ে করেছিস, বাঁচিয়েছিস, না হলে সব শেষ। এবারে আসি, আরও দেখে নিচ্ছি। এগুলোর মধ্যে আমি স্টক নিয়েছি, মিউচুয়াল ইনভেস্ট করেছি, PPF-এ 4 লাখ জমা করেছি, বাড়ি বিয়ে সেগুলো তো আলাদা খরচা দরকারি ছিল, ওগুলো অ্যাসেট, কোনো ক্ষতি নেই। কষ্ট করে আমাকে মানুষ আছে, তাই আমি সবার প্রথমে মায়ের জন্য একটা 20 লাখ টাকার SWP করতে চলেছি, সেটা হচ্ছে 20 লাখ। সেটা কতটা কি করেছি সেটা আমি জানি না, যাই হোক করছিস, এবং তারপরে 20 লাখ করতে চাইছি আমাকে বাকি জীবন। আচ্ছা, ভালো কথা। ETF-এর মধ্যে তুই এখানে 10,000 করে রাখতে পারবি, এদিক থেকে স্টকের ক্ষেত্রে 30,000 রাখতে পারবি, আর ওখানে তুই রাখতে পারবি SIP 10 মানে মনে হচ্ছে এটা মিউচুয়াল ফান্ডের কথা তুই লিখেছিস, 10,000 করে রাখতে পারবি। এই হলো তোর গল্প। এখন এখানে প্রথম ঘটনা হচ্ছে, এই সব কি কি রেখেছিস আমি তো দেখে মানে কালকে আমি যখন তোর এটা নিয়ে অ্যানালিসিস করতে বসছি, মাথা ঘুরে যাওয়ার জোগাড়, এবং এই করতে গিয়ে বিশাল সময় নষ্ট হয়েছে আমার এইসব কাজে। যেটা হয়েছে সেটা হচ্ছে যে সিলভার বিস কি, মড ডিফেন্স, মতিলাল ন্যাসড্যাক 100, কোটাক আলফা, CPSE ETF, HDFC
আইডি 150, আইসিআইসিআই এফএমসিজি, আইসিআইসিআই নেক্সট 50, গ্রো, নিফটি, ইন্ডিয়া রেলওয়ে, পিএসইউ, এটাও মানে স্মল ক্যাপ, আলফা ইটিএফ, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল গোল্ড ইটিএফ, মোমেন্টাম 50, একেবারে আরও এই সমস্তগুলো একেবারে খিচুড়ি, মানে খিচুড়ি বললে ভুল হবে, মানে একটা মানে কি করেছিস তুই নিজে মানে নিজেই জানিস না, মানে একদম জঘন্য পরিস্থিতি। মানে এইভাবে তুই রাখিস কোনো টাকায় পৌঁছাতে পারবি না। 20 লাখ তো ছেড়ে দে, মানে কি হবে এত টাকা তুই, যেগুলো 30-40 হাজার করে যদি কেউ এত বছর ধরে সঠিকভাবে রাখতে পারতিস, তাহলে তোর টাকাটা এতদিনে কোথায় চলে যেত। তার বদলে মানে একটা খিচুড়ি করে দিচ্ছি আমি, মানে কিভাবে কি বলবো এখান থেকে তো আমি কিছু খুঁজেই পাচ্ছি না। যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে কি করেছে কাণ্ডটা। এবার মিউচুয়াল ফান্ডের কথা বলি। প্রথম হচ্ছে বন্ধন নিফটি 50 66,000 টাকা এখানে রেখেছে, পিপি ফাসে 54,000, ক্যানাডা রোবোকে 35,000, কোয়ান্ট স্মল ক্যাপ 30,000, পিজিআইএম ইন্ডিয়া মিড ক্যাপ 28,000, নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ 5,000। মানে টাকাটা হাতে পেয়েছিস, এবারে রাখতে হবে, মাথা খারাপ, যা পেরেছিস সেখানে রেখে দিয়েছিস। মানে এগুলোর একটা তো লিমিট থাকে। তার মধ্যে স্টকগুলো কি নিয়ে রেখেছিস ভাই, মানে আমি তুই করে বলছি, মানে কিছু বলার নেই। যাই হোক, মানে শুধু আমি যত পড়ছি তত রাগ বাড়ছে, যে এটা আমি অন্য সময় হলে আমি বলতাম ধুর এই আমি নিয়ে কাজ করব না, এটা থাকলো তোর পড়ে, ও আমার দ্বারা হবে না, তুই যা খুশি কর। মানে বারবারই মনে হচ্ছে খাতাটা ছুঁড়ে ফেলে দিই, এরকম একটা মনে হচ্ছে, নিজে লিখছি, নিজের রাগ লাগছে যে কিভাবে নিজেকে নিজে শেষ করেছি, নিজের কবর নিজে খোঁড়া বলে, সেই নিজেরই কবর নিজে খুঁড়েছিস। এগুলো কি তোকে মানে এই বুদ্ধিগুলো কোথা থেকে পেয়েছিস আমি কিছুতেই বুঝেই পাই না। যে যা খুশি মনে হলো নিয়ে নিলাম, নিয়ে রেখে দিলাম। একটা ইটিএফ কি, ইটিএফ মানে ছোট 5 বছরের বাচ্চা জানে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। বাচ্চাটাকে যদি বলে দেয় বলবে ইটিএফ ফুল ফর্ম কি সে জানে। কিন্তু তুই একটা ম্যাচুরিটির জায়গায় চলে গেছিস, 36 মানে বাচ্চা নয়, যথেষ্ট বড়, এবং কাজকর্ম করছিস, মানে যেখানে নিঃসন্দেহে কিছু জেনে বুঝে করছিস, অন্ধের মতো কাজ করিস না। এবং তোর মধ্যে যদি সেই কি বলবো এটাকে আইকিউটা না থাকতো, তাহলে তুই কখনো দুবাইতে এত বছর কাজ করতে পারতিস না, আর এখন ওই ঘানাতে গিয়ে কাজ করতে পারতিস না। নির্ঘাত তোর যথেষ্ট আইকিউ আছে, যথেষ্ট তোর সাহস রয়েছে, এত বাঙালির মধ্য থেকে তুই নিজেকে বের করে নিয়ে গিয়ে সেখানে প্রমাণ করার জন্য চলে গেছিস, খুব ভালো কথা। কিন্তু তার মানে এই নয় তুমি টাকাটা পেয়েছো মানে সেটাকে নিয়ে তুমি শ্রাদ্ধ করবে। টাকাটা অনেক কষ্টের জিনিস যখন বোঝো, তাহলে এইগুলো তুমি কে কিনতে বলেছে, বাংলা কথায় আয়। প্রথম ঘটনা, ইটিএফ কি ব্যাপারটা, ইটিএফ হচ্ছে জাস্ট মিউচুয়াল ফান্ড ব্যাপারটা কি, মানে ইকুইটি, মানে 5খানা জিনিসকে ফ্লেভার মনে করে নে, এই 2-3টে জিনিস একসঙ্গে রয়েছে। কোনো 10 টাকা মনে কর একটা পানের মধ্যে পানের মশলা দিচ্ছিস, সুপুরি দিচ্ছিস, চুন দিচ্ছিস, খয়ের দিচ্ছিস, এইগুলোকে দিয়ে বড় একটা পান বানানো হলো, তার থেকে টুকরো করে কেটে তার একটা পিসগুলো করে ছোট ছোট অংশ করে সেগুলোকে বিক্রি করা হলো। এই তো ইটিএফ। আর এছাড়া বড় ব্যাপার তো কিছু না, এগুলো প্রতিদিন কেনা বেচা করা যায়। ইটিএফ এর সবচেয়ে বড় সুবিধা ভোলাটিলিটি কম তুলনামূলকভাবে, এবং এটা রেখে দেওয়া সেম অ্যাজ ইকুইটির মতো। তোর মানে এইগুলো আমি শর্টে তোকে বলি, অনেক কথার ব্যাপার ছিল, কিন্তু সোশ্যালে আর তোকে এত গালাগালি করলাম, বকাবকি করলাম না, না হলে ফোনে তোর সঙ্গে দেখা হলে প্রচুর বকা শুনতিস, মানে ভাবা জানা যা খুশি বলতাম তোকে আমি ফোনে যদি তোর সঙ্গে আমার কথা হতো। একটা রাখ সিপিএসই ইটিএফ, একটা শুধু এক। আর যদি খুব মানে কষ্ট হয় সেখান থেকে আমি তোকে সেকেন্ড ওয়ান শুধু বলবো, আমার মতে মতিলাল ন্যাসড্যাক 100, ব্যাস ইটিএফ এর গল্প শেষ। একদম ডিপে যা, ওই ছড়িয়ে ছিটিয়ে অর্ধেক খেলাম অর্ধেক ছড়ালাম, নো, একটা জিনিসে প্ল্যান করে আয়। যেটা আমি বলে যাব, অনেক বকাবকি গালাগালি করব, অনেক বাজে কথা বলবো, তাতে ভিউ কমুক বাড়ুক কি হোক কিচ্ছু আমার যায় আসে না। ভিডিও থাকুক, ভিডিও রিমুভ হোক, চ্যানেল রিমুভ হোক, আমি যেরকম স্ট্যান্ড চেয়ারে বসে আছি, পিছনে একটা বোর্ড আছে, বাকি জীবন এরকমভাবেই কাটিয়ে দেবো, আমার কিছু প্রবলেম নেই, কোথাও নেই। কিন্তু যেটা আমি বলবো একদম সেরা কথা বলবো, সিধা কথা বলবো, আঘাত লাগুক, কিচ্ছু যায় আসে না আমার। যেটা ঘটনা মানে কি বলবো তোকে আমি, কত খারাপ শব্দ বলা তো যাবে না। যাই হোক, যা করেছিস পয়সাগুলো সব তুলে যদি মনে করিস, আর যদি মনে করিস সে ভুলভাল বকছে, দরকার নেই তোকে মানারই দরকার নেই, কিচ্ছু মানা দরকার নেই। তুই যদি মনে করে থাকে তুই আমি ফিস দিয়েছিস, অফকোর্স তুই যদি মনে করিস থাকে আমি ভুল বলছি, তোকে আমি রিটার্নও করে দেবো, কোনো ব্যাপার না। আমার যে ঘটনা বলার দুটো মাত্র আমি বললাম, পারলে মান, না হলে ছেড়ে দে, মানতে হবে না তোকে, চলে আয় দুটোতে, আর কিছু না। এবার আসছি মিউচুয়াল ফান্ড মানে কি মানে তুই মানে তোর
বুদ্ধি কি জায়গায় তুই দাঁড়িয়ে আছিস? মানে মিউচুয়াল ফান্ড বলতে কি বোঝায় তোকে? মিউচুয়াল ফান্ড কি স্টক? তুই মিউচুয়াল ফান্ড কখনো খুলে দেখেছিস ভিতরে কি থাকে না থাকে? কখনো জীবনে দেখেছিস? একটা মিউচুয়াল ফান্ড মানে কি? মিউচুয়াল ফান্ড তুই নিজেও বানাতে পারিস। 10টা স্টককে একসঙ্গে নিয়ে গুজে গুজে দিলি একটা মিউচুয়াল ফান্ড তৈরি হয়ে গেল, একটা ভান্ড তৈরি হল যার মধ্যে ইকুইটি কতগুলো রয়ে গেছে। এইচডিএফসি রয়েছে, তোর ইনফোসিস রয়েছে, টাটা কমিউনিকেশন রয়েছে, এদিক থেকে টিসিএস রয়েছে, এইগুলো নিয়ে তৈরি করা হলো। এইগুলোতে তো হয়ে গেল। তুই লিখেছিস বন্ধন নিফটি 50, তুই মানে কি বুঝিস না বন্ধন নিফটি 50? যে তুই দুম করে নিয়ে বসে আছিস, 66,000 টাকা লাগিয়ে দিয়ে বসে আছিস। আবার তারপরে কোয়ান্ট স্মল ক্যাপ রেখেছিস, পিজিআইএম রেখেছিস। পিজিএম তোর কি কাজে লাগবে? পিজিএমটা জানিস কি কাজে লাগে, কোথায় লাগে? এগুলো সব ওষুধ, এক এক ধরনের ওষুধ এক একটা জন্য কাজে লাগে। পিজিএম কোথায় লাগবে জানিস? আমি তোকে এখন এখানে বসে তোর সময় নষ্ট হবে, নাহলে প্রতিটার মানে কোথায় কি লাগে সেগুলো তোকে বলে দিতাম। আমরা দীর্ঘ সময় গোটা জীবন কাটানোর পরে একটু একটু বোঝার চেষ্টা করছি, এখনো অনেক কিছু জানি না। যেটুকু সামান্য বুঝেছি সেইটুকুনি তোকে আমি বলছি, ভুলভাল কেমন করিস না, সব বাদ দে। পুরোপুরি একদম ডিপ রুটেড, একটাকে বলে ভার্টিক্যাল মুভমেন্ট, একটাকে বলে হরাইজন্টাল মুভমেন্ট। যত বড় বড় ইনভেস্টার দেখেছি সব কিন্তু ছোট করে আনে। এই সময় ব্যথা সবচেয়ে বেশি লাগবে। এই যে সময়টা আমি তোকে বলছি, এই ব্যথাটা এই সময় বেশি লাগবে। এবারে যখন তুই ছোট জায়গায় নিজেকে নিয়ে আসতে পারবি, ব্যথাটা তখন আর লাগবে না, তখন শুধু সেইগুলোতে ইনভেস্ট করবি। স্বয়ম্বর সভাতে যখন ডাকা হয়েছিল তখন অনেক বড় বড় রাজা মহারাজা এসেছিল এবং তাদেরকে বলা হয়েছিল চক্রের উপর একটা মাছ ঝুলছে, সেই মাছটাকে একটা তীর দিয়ে জলের ছবি দেখে তোমার মারতে হবে। ওই জলে ছবি দেখে তারা মারার চেষ্টা করেছিলেন। প্রত্যেকে প্রশ্ন করা হয়েছিল, শ্রীকৃষ্ণই প্রশ্ন করেছিল সে সময় দিয়ে যে আপনারা কি দেখছেন। প্রত্যেককে যখন প্রশ্ন করা হয় তার উত্তর এক একজন দিচ্ছিল এক একজন। কেউ বললো গোটা মাছটাকে দেখতে পাচ্ছি, কেউ বললো চক্রকে দেখতে পাচ্ছি, কেউ বললো মাছের মাথাটা দেখতে পাচ্ছি। কিন্তু সঠিক প্রশ্নের উত্তর কিন্তু একজন দিয়েছিল, অর্জুন। সে বলেছিল আমি চোখটা দেখতে পাচ্ছি, আর কিচ্ছু আমার চোখের সামনে নজরে নেই। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড শুধু একটাই, যে একটা মাছের চোখ, একটাই চোখ, ওই চোখটাই আমার সব। ওছাড়া আমি কিছু জানি না, বুঝি না, বুঝতে চাই না, বোঝানোর কোনো কেউ চেষ্টা করলেও শুনবো না। এই হলো আমি। বোঝা গেল? এই হলো তোর কথা। দুনিয়া সারা জীবন ধরে তোকে হাজারভাবে বোঝাবে, হাজার রকম মাথা করাবে, বিভিন্ন ইউটিউবে বিভিন্ন লোকের কথা শুনবি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া তোকে মাথা টাথা গন্ডগোল করে ছাড়বে। প্রথম ঘটনা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস কিন্তু প্রথমে নিজের উপর আনতে হবে। নিজের উপর যদি বিশ্বাস না যায়, কারোর উপর বিশ্বাস আসবে না। স্বামী বিবেকানন্দ যখন নরেন যিনি ছিলেন, তখন কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণদেব গুরুদেব তাকেও সে মানত না। সে প্রথমে বলেছিল আমি আগে নিজে দেখবো যে তুমি সঠিক কি না, আগে যাচাই করব, তারপরে আমি বুঝবো। আগে নিজে বোঝ, আমি যে কাজ করছি আমি কি ঠিক করছি ভুল করছি, আগে যাচাই কর যে আমি ঠিক না ভুল। যদি মনে করিস আমি ভুল, তাহলে তো হয়ে গেল শেষ। কিন্তু না, নিজেকে শিখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। একটু সময়, দিনে আধ ঘন্টা করে সময় যদি পাস, একটু করে বোঝার চেষ্টা কর। যদি কিছু অসুবিধা হয় আমি সবসময় আছি, কমেন্ট কর, সবসময় উত্তর না দিতে পারি। দুদিন হয়তো হলো না, কোনো একবার চাপে পারলাম না, হাজারটা কাজে থাকি ভাই, কিন্তু উত্তর আমি কোনো না কোনো দিন তোকে দিয়ে দেবোই। হয়তো লজ্জিত হব যে এত মাস হয়ে গেছে উত্তর দিতে পারিনি তোকে, কিন্তু উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করবো। একটা জিনিসকে মনে রাখবি, সেটা হচ্ছে প্রথম পাখির চোখ, মাছের চোখ, এবং জল থেকে মাছের চোখকে দেখছিস, এবং সেই চোখটা হচ্ছে 1 নাম্বার। তোর মাকে 20 লাখ টাকা তো ছোট্ট ঘটনা, সামান্য ব্যাপার, কিছুই না। আমি যে ঘটনা তোকে মাছের চোখের কথা বলছি, সেই চোখটা কিন্তু অনেক বড়। মানে আমি যেটা বলতে চলেছি, ছোটখাটো কোটিতেও ছোট, তার থেকে বড় কিছু আমি তোকে বলতে যাচ্ছি। এবং তুই এটা মনে করবি তুই সেখানে পৌঁছে গেছিস, তুই সেটা অ্যাচিভ করে ফেলেছিস, এইভাবে এগো। আর আমি তোকে বলছি তুই পাবি, সেখানে যাবি, কিন্তু কটা কথা তোকে মানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। কোনো রকম ভাবে কারুর কথা শোনা না। যেরকম ঘোড়ার যেরকম ঠুলি পরানো তাকে আশেপাশে দেখতে পায় না, একটা দিকে দৃষ্টি, এমনিভাবে ঠুলি পরে নে, ব্যাস নিজের কাজ নিয়ে ব্যস্ত থাক। এইদিকে তোকে চাপ নিতে হবে না। 2-3টে ইটিএফ, 2টো মিউচুয়াল ফান্ড, কিছু গুরুত্বপূর্ণ স্টক, কনস্ট্যান্ট টাকা হাতে আসবে, ওর মধ্যে কনস্ট্যান্ট দিতে থাকবি, একটা সময় উঠে যাবে। তুই যদি একটা চিন্তা করিস, ভার্টিক্যালি মুভ করিস, তোর গোটা জীবন কেটে যাবে। তো যখন 50 বছর 60 বছর বয়স হবে, তারপর তোর একটু একটু করে টাকা আসবে, সেটা ছড়ানো ছিটানো, রিস্ক অনুযায়ী বাড়বে কমবে। আর যদি রিস্কটা বেশি নিস, কনসেন্ট্রেট করিস একটা জায়গাতে 10-12টা স্টকের মধ্যে, সেগুলো যদি হিট করা শুরু করে, তার মধ্যে 7খানা তোকে হিট করে, তুই যে কোথায় পৌঁছে যাবি তুই নি কল্পনার বাইরে। এটা আমার গোটা জীবন ধরে কথাগুলো বলছি। আমার গোটা সব চুল পেকে গেছে, শুধু রং আছে এখানে, কিন্তু ভাবতে পারবি না কিভাবে আমরা কাজ করেছি। এবং আমি জানি আমি ভুল করেছিলাম প্রথম জীবনে, এবং আমাকে দেখানোর কোনো প্রাণী ছিল না। নিজেরটা নিজেকে দেখতে হতো, নিজেরটা নিজেকে বুঝতে হতো। চেষ্টা করে গেছি, অনেক ভুল হয়েছে আমার জীবনে, এবং শেষে আজকে তোকে কথাগুলো বলছি, মানে তোকে অল্প বয়সে সামলানোর চেষ্টা করছি। আমার 40 বছরেও ভুল করেছিলাম, এমনও ঘটনা ঘটেছিল। যাই হোক, এখন যে কথাটা আসা, এর মধ্যে থেকে পিপি ফার্স্ট
হয়ে গেল। পরাগ পারেখ ফ্লেক্সিক্যাপ, ফ্লেক্সিক্যাপ খুব প্রয়োজনীয় এখন ইতিহাস তোকে বলতে গেলে ফ্লেক্সিক্যাপের গোটা দিন কেটে যাবে। ফ্লেক্সিক্যাপ গুণ দোষ বলতে গেলে শুধু ওটাকে রাখ, কোয়ান্ট স্মল ক্যাপকে রাখ, আর যা কিছু আছে একদম প্যাক কর করে খুব যদি তোর খারাপ লাগে নিপ্পন ইন্ডিয়া মাল্টি ক্যাপ, মাল্টি ক্যাপটা একটু আলাদা ফ্লেভার দেবে, এইটুকু পর্যন্ত তুই রাখবি, আর কোথাও কিছু করতে হবে না, এত চাপ নিতে হবে না। বন্ধন নিফটি ফিফটি মানে এখানে ছাড়, আরও কথায় গেলাম না। এই হয়ে গেল তোর অবস্থা। এবার আসবো স্টকের দিকে। স্টকের দিকে আসছি, খুব সিম্পল জেনে নে। আমি যে কথাটা তোকে বলে যাচ্ছি মন দিয়ে শোন। মিষ্টান্ন নিয়েছিস, কে দিয়েছি জানি না, জীবনে মিষ্টান্ন কখনো বলিনি, মিষ্টান্ন চিরকালই জঘন্য ছিল, মিষ্টান্নকে বাদ দে। নেটওয়ার্ক 18 যত যত খুঁজে খুঁজে বের করেছিস, একেবারে কি বলবো, পি কত জানিস, শুধু পিটা শুনে রাখ, পিটা কি জিনিস জানিস না, ছেড়ে দে, শুধু একটা কথা রাখ, পি 800 ছাড়িয়ে গেছে, বাদ দে, আর আমার তোকে বলার কিছু নেই। তুই কততে আর কিনতে পারিস, 800 যদি পি যায়, সেটা যখন কালেক্টেড হবে খুঁজে পাওয়া যাবে না স্টকটাকে, 2 পয়সা 20-25 পয়সা চলে যাবে, বাদ দে। আরেক টাকা বাদ দিবি, অজন্তা সয়া, অজন্তা সয়া নিয়ে কোনো মানে নেই, 262 কোটির মার্কেট ক্যাপের কোম্পানিটা, যত তোকে কোটিপতি করুক দরকার নেই, আমি বলছি তোকে নিতে না, যদি মনে করিস নেবো না, নিবি, তোর রিস্ক। আমি পরের বারে যখন পোর্টফোলিও তোকে দেখবো 1 টাকাও যেগুলো না করেছি সেই মুহূর্তে রিজেক্ট করে দেবো, আমার দরকার নেই, আমার এগুলো নিয়ে চিন্তা করা দরকার নেই। ব্যাংক অফ বরোদা দরকার নেই এখানে, ব্যাংক অফ বরোদা আমি বলছি তোকে দরকার নেই, মানে দরকার নেই এখন, ঠিক আছে, যখন দরকার পড়বে আমি তোকে বলবো ব্যাংক অফ বরোদা নেই, আজ তোর দরকার নেই, তোর যেখানে সিচুয়েশন, যা তোর টার্গেট, তোর জন্য ব্যাংক অফ বরোদা নয়, যার দরকার আমি তাকে বলবো, সে যখন রিটায়ারমেন্টের কাছাকাছি আসবে তাদের জন্য আলাদা জিনিস। আমি তোকে আর একটা কথা বলবো, স্পাইস জেটে আমি এগুলো পুরো বাদ দে, উজ্জীবন কেন নিয়েছিস, যাই হোক উজ্জীবন নিয়ে রেখেছিস, আমি এখানে অনেকগুলো উল্টাপাল্টা রয়েছে, যাই হোক। এবারে আর বাদ দেওয়ার মধ্যে ইজি মাই ট্রিপ বাদ দে, গেটওয়ে কি একটা রেখেছিস, এগুলো সব উল্টাপাল্টা রয়ে গেছে। আইনক্স গ্রিন নিয়ে রেখে দিয়েছিস, কি আইআরসিটিসি, আইআরএফসি, এলটি ফুডস, প্রচুর প্রচুর সেল, স্পাইস জেট, ট্রাইডেন্ট, তারপরে হচ্ছে কি জিএসএফসি, সব প্রচুর, কোল ইন্ডিয়া, সব কিছু নিয়ে রেখে দিয়েছিস। আমি তোকে এইগুলো থেকে সব প্রথম হচ্ছে ওগুলো সব বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর তোর যেটুকু যেটুকু পাওয়া গেল সেটা হচ্ছে অটো সেক্টর, অটোর মধ্যে এমসুমি দেখতে পেলাম, এটা একটা ব্যাপার। আমি তার পরবর্তীকালে এনএইচপিসি তোর রয়েছে রিনিউয়েবলের মধ্যে, এনএইচপিসি দেখলাম। আচ্ছা, রেণুকা থেকে কোনো মানে নেই, রেণুকা সুগার এখন তোর দরকার নেই, মানে আমি দেখ এইগুলোতে পি খুঁজে পেলামই না, প্রাইস টু আর্নিং রেশিও, এটাতে কবে ইথানলের উন্নতি হবে সেই অনুযায়ী হবে, তোর জন্য দরকার নেই এগুলো। রেলের মধ্যে আরভিএনএলকে রেখে দিয়েছিস, আরভিএনএল বেশ। তারপরে আছে অজন্তা, আউট হয়ে গেল, ব্যাংক অফ বরোদা আউট হয়ে গেল। ডিফেন্সের মধ্যে তোকে আমি ভারত ইলেকট্রনিক লিমিটেডকে দেখলাম। আচ্ছা, কোল ইন্ডিয়াকে কেন রেখেছিস, কি কারণ, মানে হঠাৎ করে মনে হলো নিয়ে রেখে দিলাম নাকি, কি মানে একটা তো যুক্তি থাকবে যে আমি কোল ইন্ডিয়াকে এই কারণের জন্য রেখেছি, কিসের জন্য, ডিভিডেন্ড নিবি, মানে ডিভিডেন্ড টাকার তো দরকার পড়েছে, ডিভিডেন্ড সুদটুকু তুই মানে যে স্টক রেখেছিস ওটার উপর সুদ না হলে তো চলছে না, ডিভিডেন্ড টাকাটা না হলে তোর রিটায়ারমেন্টের জন্য দরকার পড়ছে ডিভিডেন্ড, তাই তো, আননেসেসারি, চিন্তা কর, মানে লজিক ভাব, কোল ইন্ডিয়া তোকে কতটুকু রিটার্ন দিয়েছে, কেন নিবি, ঠিক এক্সাক্ট ভাব যে কোল ইন্ডিয়া কি কাজ করে, এখনো কি কাজ করে, ভবিষ্যতেও কি করবে। কোল মাটির তলায় যে রয়ে গেছে, সোর্সগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে, রিনিউয়েবল এনার্জি তৈরি হচ্ছে, কোল ইন্ডিয়া তাহলে আমার কোথায় কাজে দেবে, কোনো প্রশ্ন করেছিস? একটা নেবার আগে, একটা মোবাইল যখন কিনিস, যখন একটা ক্যামেরা কিনিস, যখন একটা কোনো জিনিস কিনছিস, বাড়িতে 50 বার নেটে সার্চ করছিস, সব রকম দেখে নিচ্ছিস, আর যখন একটা স্টক কিনছিস মনে ফুর্তি এলো আর কিনে নিয়ে বসে গেলি, কোল ইন্ডিয়া কোনো কাজে লাগবে না। আমি এখনই বুঝতে পারছি না কোল ইন্ডিয়া তোর জন্য কত বড় দাঁড়িয়ে আছে, নিয়ে বাদ দে। সেল নিয়ে রেখেছিস, আমি এইগুলো তো মানে টোটাল স্টক থেকে তোর মোটামুটি এখন দেখলাম 28% মতো রিটার্ন দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি যে রিটার্ন দিচ্ছে রিটার্ন নিয়ে আমি কথা বলবো না, রিটার্নে কম বেশি হতেই পারে, রিটার্নে কম বেশি আসতে পারে, কারণ এখন অনেক কারেক্টেড মোডে আছে, ঠিক আছে, কিন্তু আমি তোকে যেটা বলছি সেটা হচ্ছে এই ব্যাপার। সেল আমি কি বলবো, স্পাইস জেট নো, টিটাগড়কে তুই রেলের মধ্যে রাখছিস, রেলের মধ্যে আরভিএনএলকে রেখেছিস, টিটাগড়কে দেখিয়ে দিয়েছিস, এটা আমি না করছি না। ট্রাইডেন্টকে কেন রেখেছিস, ট্রাইডেন্ট কি মানে উন্নতি করেছে, কি করবে, কেন কি ভেবে ট্রাইডেন্টকে তুই নিয়েছিস আমি জানি না, বাদ দে। উজ্জীবন স্মল ফিনান্স কিছু নেই, ঠিক আছে তুই রাখছিস,
ব্যাংকিং সেক্টর বলে একটা জায়গা তৈরি করছিস, উজ্জীবনকে রেখে দিচ্ছিস। আচ্ছা, আমি না করছি না, ঠিক আছে। ভি গার্ডকে কেন রাখলি? কনজিউমার ডিউরেবল মধ্যে, তাহলে পলিক্যাপকে রাখতে পারতিস। হঠাৎ ভি গার্ডের কথা মনে পড়লো কেন? ঠিক, একটা খাতার মধ্যে লেখা উচিত। সারাদিনে আধ ঘন্টা সময় বের করবি, স্টকগুলোর নাম লিখবি, পাশে পাশে লিখবি কেন নিয়েছি, কেন কেন, কারণটা কি। যখন এই প্রশ্নটা আমার মতো তোর নিজের মনে প্রশ্ন আসবে, তখন তোর উত্তরটা তুই দিবি যে এই কারণের জন্য নিয়েছি। বুঝে গেছে? এটা গেল। এবার আসছে কি, দেখ, ইজি মাই ট্রিপ, ইজি মাই ট্রিপ পুরো লস এন্ড হিস্ট্রি আছিস। যাই হোক, কোনো কারণ নেই। এক্সাইড ইন্ডাস্ট্রিজ, একবারে ব্যাটারি এনার্জির ক্ষেত্রে তুই যদি ইয়ে করিস, তাহলে পর এক্সাইড ইন্ডাস্ট্রিজে ঠিক আছে, ব্যাটারি রিনিউয়েবল এনার্জির জন্য, ব্যাটারির জন্য ঠিক আছে। এফসিএল হিসেবে কেমিক্যাল সেক্টরের মধ্যে এফসিএলকে রাখা গেল, ঠিক আছে। এইগুলো তো গেল। আর গেটওয়ে আমি বুঝলাম না, জিএসএফসি বুঝলাম না। আইডিবিআইকে রেখেছিস ব্যাংক অফ বরোদার সঙ্গে, কি বলবো, ব্যাংকিং সেক্টরে আইডিবিআই যেগুলোকে রাখা দরকার সেগুলো কিছু রাখিস নি, যেগুলো দরকার না সেগুলো রেখেছিস। ইন্ডিয়া হোটেল রেখে দিয়েছিস, ঠিক আছে। আইনক্স গ্রিনকে রিনিউয়েবল এনার্জির মধ্যে রাখা আছে, ঠিক আছে। আইআরবি রয়েছে তোর ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে। রেলের মধ্যে তুই আইআরসিটিসিকে রেখেছিস। আর একটা ব্যাপার হচ্ছে আইআরএফসিকেও রেখেছিস। এলটি ফুডস, এফএমসিজির মধ্যে এলটি ফুডস রেখেছিস। এখানে ভিভিএলকে রাখতে পারিস, বরুণ বেভারেজ লিমিটেড রাখতে পারিস, অথবা ব্রিটানিয়া রাখতে পারিস, হিন্দুস্তান ইউনিলিভার রাখতে পারিস। একটা লার্জ ক্যাপ, একটা স্মল ক্যাপ, এলটি ফুডসের সঙ্গে কম্বিনেশন কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে রেলে বেশি নিয়েছিস, ঠিক আছে। রিনিউয়েবল এনার্জির মধ্যে শুধু এনএইচপিসিকে রেখে দিয়েছিস, টাটা পাওয়ারকে রাখ, কাজে দেবে। টাটা পাওয়ারটাও কিন্তু ভালো ব্যাপার রয়েছে। অটো সেক্টরের মাদারসুমি নিয়ে রেখে দিয়েছিস এখানে। যদি নিয়ে রাখিস তাহলে এখানে সোনা বিএলডাব্লিউ রাখতে পারিস, অথবা গ্যাব্রিয়েলকে রেখে দিতে পারিস, হয়ে গেল। ডিফেন্স সেক্টরের ক্ষেত্রে ভারত ইলেকট্রনিক লিমিটেড যখন রেখেছিস, একটা স্মল ক্যাপকে রাখ, রিস্কটা ভালো থাকবে। অ্যাপোলোকে রাখতে পারিস, ডিসিএক্স সিস্টেমকে রাখতে পারিস, জেন টেকনোলজিকে রাখতে পারিস। এখন আর সেগুলো নিয়ে বলতে গেলে অনেক সময় চলে যাবে। আর সরি, ব্যাংকিং এর মধ্যে এইচডিএফসি ব্যাংকে রাখা উচিত ছিল, যেগুলো দরকারি, একটা স্টেবিলিটি দেবে। ওগুলো তো রিটার্ন দেবে না, স্টেবল দেবে। স্টেবিলিটি দরকার নেই। হঠাৎ করে যদি পড়তে থাকে, মার্কেট তো পড়েই নি কিছু, যদি মার্কেট পড়ে যায়, তোর এই স্টকগুলো কোথায় যাবে তুই বুঝতে পারছিস? কিচ্ছু থাকবে না, জিরো। যত স্বপ্ন দেখেছিস সব মনে মনে স্বপ্ন থেকে যাবে, আর সেগুলো পূর্ণ কোনোদিন হবে না। আর এই সময়টা তো কাটছে, প্রতিদিন একদিন করে এগিয়ে যাচ্ছে। ওরমভাবে ইয়ার্কি মারলে হবে না, ইয়ার্কির মতো সিচুয়েশন নয়। যা খুশি নিয়ে রেখে দিলাম, আমি নিজে নিজে ভাবলাম একদিন 20 লাখ মাকে দিয়ে দেবো, আর তারপরের দিন বাড়ি ফিরবো কয়েক কোটি নিয়ে। না রে ভাই, এভাবে হয় না। একটা জায়গা দরকার, জায়গাটার দিকে মাথায় রাখতে হবে। তুই ক বছর বাইরে কাজ করবি? 2 বছর 3 বছর, তারপর কি করবি? ফিরে আয় নিজের জায়গায়, নিজের কাজ কর, নিজের মতো সিরিয়াসলি কাজ করে যা। যেটা বলার একদম কনসাইজ করছি, ছোট করে সামারি করছি। 1 নাম্বার, তোকে আগে বলে দিয়েছি ইটিএফ, আর কিছু বলবো না, দুটো ইটিএফকে রাখ। মিউচুয়াল ফান্ড দুটো, মেরে কেটে 3টে রাখ। যে কটা বললাম স্টক বাদ দিচ্ছিস, মিষ্টান্নকে বাদ দিচ্ছিস, নেটওয়ার্ক 18কে বাদ দিচ্ছিস, অজন্তা সোয়াকে, রেনুকাকে বাদ দিচ্ছিস, ব্যাংক অফ বরোদা বাদ দিচ্ছিস, কোল ইন্ডিয়া বাদ দিচ্ছিস, স্পাইস জেট বাদ দিচ্ছিস, ট্রাইডেন্ট বাদ দিচ্ছিস, উজ্জীবন বাদ দিচ্ছিস, নাহলে উজ্জীবনটা কনফিউশন, রেখে দে উজ্জীবন। ইজি মাই ট্রিপ বাদ দিচ্ছিস, গেটওয়ে বাদ দিচ্ছিস, না তারপরে এইরকম মোটামুটি দাঁড় করিয়ে দিচ্ছিস। অ্যাডিশন কি করে নিচ্ছিস? অ্যাডিশনের মধ্যে তো রাখছিস ভিবিএলকে ঢোকাচ্ছিস, অথবা হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডকে রাখছিস। এখান থেকে ডিফেন্স সেক্টরের মধ্যে একটা স্মল ক্যাপকে রাখবি। স্মল ক্যাপ এনি হতে পারে, অ্যাপোলো রাখতে পারিস, ডিসিএক্স হতে পারে, জেন টেকনোলজি হতে পারে, যে কোনো একটা। আচ্ছা, ব্যাংকিং সেক্টরে হয় আইসিআইসিআই ব্যাংকে রাখ, নাহলে এইচডিএফসি ব্যাংকে রাখ, যে কোনো একটাকে রাখলি। এদিক থেকে এক্সাইডকে রাখছিস ব্যাটারি বা রিনিউয়েবল এনার্জি সেক্টরে, ব্যাটারি সেক্টর বা এই ধরনের ব্যাপারটাতে। ব্যাটারি সেক্টর, রিনিউয়েবল এনার্জি সেক্টর হলে এখানেও চলে যেতে পারে। এনিহাও কেমিক্যাল সেক্টরের মধ্যে দীপক নাইট্রাইট, অথবা যেটাকে আমি বলতে পারি এসআরএফ, এর সঙ্গে এই এফসিএলকে রাখ, কম্বিনেশনে কাজে দেবে। হয়ে গেল মোটামুটি। অটো সেক্টরের ক্ষেত্রে মাহিন্দ্রা যেহেতু মাদারসুমি রেখেছিস, এটা কিন্তু লার্জ ক্যাপ, সেক্ষেত্রে সোনা বিএলডাব্লিউ, প্রিসিশন অথবা গ্যাব্রিয়েল ইন্ডিয়া বা এই ধরনের স্টক। এরকমভাবে নিজেকে একটু সাজিয়ে নে, ফাইনালাইজ করে এগুলো সেল আউট করে টোটাল কি দাঁড়ায়, সে টাকাটা পড়ে থাকবে, সেগুলো আমায় বলবি, তারপর কাজ হবে। পড়ে রইল পুরো 10,000 যেটা যাবে, দুটো 5,000 করে ঢুকে যাবে। ইটিএফ দুটোর মধ্যে ঢুকে যাবে 5,000। ইকুইটি মার্কেট 30,000 থেকে যাবে। আগে তুই একটা ফাইনালাইজ কর মোটামুটি। আমি তোকে বলে দিচ্ছি,
লার্জ ক্যাপগুলোতে এখন এন্ট্রি করতে থাক, যেরকম এইচডিএফসিতে এন্ট্রি করবি, মাদার্স সুমিতে এন্ট্রি কর, বেশি করে মানে আরভিএনএল কিছু রাখ। তারপরে ডিফেন্স সেক্টরে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, ভারত ইলেকট্রনিক লিমিটেড, এই 5টাকে মোটামুটি 5 হিসেবে টাটা পাওয়ার 6 নম্বর, এই কতগুলোকে আস্তে আস্তে যোগ করতে থাক। যত যোগ করবি পরে গিয়ে কিন্তু ভালো একটা রিটার্ন পাবি। আজকের মতো শেষ করতে চলেছি। এটাই কোনো ফাইনাল কথা নয়, কোনো রকম ডিরেকশন নয়। কোনো স্টক বলছি মানে সে স্টকই ফাইনাল তার কোনো মানে নেই। কেউ কিনে রেখেছেন সেটা পাল্টে নিয়ে আমি বললাম বলে সেটা রাখলেন, একদমই না। এ কথাও না যে আমি কোনো অ্যাডভাইস করছি। এইগুলো শুধুমাত্র একটা ডাইভার্সিফিকেশনে কাজ করে দিচ্ছি। ডাইভার্সিফিকেশনটাই শুধু ব্যাপার, আর এখানে কোনো রকমভাবে দ্বিতীয় বিষয় নেই। আজকে আমি শেষ করছি। শুভদীপ, কিছু মনে করিস না, তোকে আমি নিজের মতো মনে করেছি বলে এই কথাগুলো বললাম। শেষ কথা যেটা বলার, যেটুকু বললাম সেটুকু করে আমাকে ফাইনাল একটা মেল করবি। আর যোগাযোগ রাখবি, মেম্বারশিপ নিয়ে রাখতে পারিস, এখন না পরে হলো। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে একটাই কথা, যে নিজের উপর ভরসা রাখো, এবং যে তোমাকে বোঝানোর চেষ্টা করছে তার উপর ভরসা, তারপর তাকে বাজিয়ে দেখো যে সে সঠিক কিনা। যদি সে সঠিক হয় তবেই তার উপর ভরসা করো, যদি মনে হয় না, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের উপর ভরসা রাখাটা খুব জরুরি। আজকের মতো।